সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মোহাম্মদ শাহেদ আপনাদের সাথে রয়েছি। দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতি, ভারত প্রসঙ্গ নিয়ে। অতি সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করতে যাচ্ছেন এবং সেখানে প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে আমরা আজ আলোচনা করব। আর এই জন্য আমার স্টুডিওতে দুজন অতিথি আলোচক উপস্থিত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন ডক্টর তারেক শামসুর রহমান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগতম। আমার বাম দিকে রয়েছেন তাজুল ইসলাম এমপি, সভাপতি সংসদীয় কমিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আপনাকে স্বাগতম। দুজনকে স্বাগতম। আমি একটু জনাব তাজুল ইসলাম এমপি আপনার কাছে দিয়ে শুরু করতে চাই। আমরা জানি যে অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ভারত একটি সফর করবেন এবং এর মধ্যে কিন্তু আরেকবার তার সফর করার কথা ছিল, সেটিকে পিছিয়ে আবার নতুন করে পুনরাবৃত্তিতে ভারত সফর করবেন। এরই মাঝখানে আমরা দেখলাম আবার ভারতের সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সফর করছেন এবং ভারতের সাথে বাংলাদেশের কিন্তু একটা ডিফেন্স চুক্তি, মানে আপনার সামরিক চুক্তি হওয়ার একটি কথা আমরা শুনছি। সার্বিক বিষয় নিয়ে এই চুক্তিটিকে, ভারত সফরকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, তো সঙ্গত কারণে ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক রাখা ভারতের জন্য লাভজনক, আমাদের জন্য লাভজনক। আর শুধু আমাদের জন্য নয়, সারা পৃথিবীতে এটা প্রমাণিত সত্য যে কানেক্টিভিটিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যত বেশি আপনার প্রতিবেশীর সাথে এবং বাহিরের দেশগুলোর সাথে আপনার যোগাযোগ অথবা সম্পর্কটা যত বেশি উর্বর হবে, আপনার বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে তত বেশি সহায়ক ভূমিকা এটা পালন করবে। তো আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমরা স্বাধীনতা যুদ্ধকালীন সময় ভারত যদিও আমাদেরকে বড় ধরনের মাপের সাহায্য করেছেন, আমাদের 1 কোটি লোককে 9 মাস তারা খাওয়া পড়ার ব্যবস্থা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরে আমাদের এই দেশের শাসক গোষ্ঠীরা সবসময় একটা প্রতিবেশীদের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি করার পাশাপাশি আমাদের শত্রু যারা তাদের সাথে সুসম্পর্ক গড়ার ব্যাপার নিয়ে, শত্রু বলতে যারা পাকিস্তানেরা আমাদের 30 লক্ষ লোককে হত্যা করেছেন, 2 লক্ষ মা বোনকে ইজ্জত লুণ্ঠন করেছেন, এরকম লোকদের সাথে সুসম্পর্কটা প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা করেছেন এবং চেষ্টা করেছেন। কিন্তু এই চিন্তা এবং চেষ্টার ফলাফলটা জাতির জন্য কখনোই সুফল বয়ে আনে নাই। কখনো আমাদের দারিদ্রতা বিমোচনের জন্য, আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য, অবকাঠামোগত সমস্যার সমাধানের জন্য অথবা আমাদের মানব সম্পদ উন্নয়নের জন্য কোনো ভূমিকাই কিন্তু ওখান থেকে ওই সমস্ত মতাদর্শ অথবা এই চিন্তা চেতনার মাধ্যম দিয়ে আমরা সুফল অর্জন করি। দেখুন, আমাদের প্রতিবেশী দেশ বার্মার সাথে একটা বিভিন্ন কারণে আমাদের একটা সম্পর্কটা কখনোই আমরা উর্বর করার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু একেবারেই আমরা আমাদের যেরকম মানের আমরা চাই সেরকম হয় না। এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকুক অথবা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকুক, যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও দেখা গেছে যে একটা তিক্ত, কিন্তু এটাকে আরো চরম তিক্ততা নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা, বিভিন্ন বক্তব্য বিভিন্ন মাধ্যম দিয়ে এসেছে। আমি একটু কথাটা শেষ করে আপনার জায়গাতে আসবো। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধৈর্যের সহিত পরিস্থিতিটাকে পর্যবেক্ষণ করার পাশাপাশি ভার্মার সাথেও সুসম্পর্ক তৈরি করা এবং এই সম্পর্কটাকে আরো দৃঢ় করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ উনি ভালো করে বুঝেন যে প্রতিবেশীদের সাথে আমার সুসম্পর্কটা আমার জন্য লাভজনক, আমার দেশের মানুষের জন্য লাভজনক, যেটা প্রমাণিত সত্য। গোটা ইউরোপ পরস্পরের সাথে সুসম্পর্ক যখন সৃষ্টি করতে পেরেছে তখনই দেখা গেছে ইউরোপের এরকম সমৃদ্ধি এসেছে এবং সফলতা। আমি আপনার কাছে ফিরবো, আমি প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে আপনার কাছে ফিরবো। তার আগে আমি একটু ডক্টর তারেক শামসুর রহমান আপনার কাছে একটু জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর এবং এই জায়গাটাতে আমাদের অনেক প্রাপ্তি এবং প্রত্যাশা রয়েছে এবং এক প্রকার কিন্তু রাজনৈতিক বক্তব্য শুরু হয়ে গিয়েছে, কূটনৈতিক বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, কিন্তু দুই দেশ কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করেনি যে তাদের কি ধরনের এজেন্ডা নিয়ে আলোচনা হবে বা কি হবে। তার মধ্যেই কিন্তু রাজনৈতিক বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। আপনি এটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ শাহেদ। আসলে আপনার কথাটাই ঠিক। মানে চুক্তি কি হবে এবং চুক্তির বিষয়বস্তু কি হবে আমরা অনেকেই সেটা জানি না এবং অনুমান ভিত্তিক এগুলো আলোচনা হচ্ছে। তবে
আমি শুধু কোট করতে পারি ভারতের হাই কমিশনারের বক্তব্য। তিনি বলেছেন যে কানেক্টিভিটি একটা বিষয়, কানেক্টিভিটি নিয়ে আলোচনা হবে। তবে আমরা যেটা ধারণা, আমাদের কিছু প্রত্যাশা ভারতের কাছে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেই প্রত্যাশাগুলো অ্যাড্রেস করবেন, বলবেন এবং আমাদের প্রত্যাশাটা পূরণ করার চেষ্টা করবেন। এটা হলো একটা দিক। আবার অন্যদিকে কতগুলো বিষয় আছে, ভারতের কিছু বিষয় আছে, যেমন যে বিষয়টা আলোচনা হচ্ছে সাম্প্রতিককালে অতি ব্যাপকভাবে, সেটি হচ্ছে যেটা সামরিক সহযোগিতামূলক একটা এমওইউ হবে, চুক্তি নয়, একটা এমওইউ, এটা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হবে। এটি কি শুধুমাত্র আমরা এই মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং কি, যেরকম আমরা কোরিয়া থেকে জাহাজ কিনেছি, আমরা রাশিয়া থেকে অস্ত্র কিনেছি, এরকম কি কোনো কিছু এমইউ হবে বলে আপনি মনে করেন? হতে পারে, এটা তো এখন পর্যন্ত আমরা জানি না, হতে পারে। তবে যে কথাটা বলা হচ্ছে যে ভারতের ঋণে আমরা কিছু সেনাবাহিনীর জন্য কিছু অস্ত্র ক্রয় করব। এখন প্রশ্নটা হচ্ছে এই অস্ত্রগুলো কি ধরনের অস্ত্র আমরা জানি না। এটা কি স্ট্র্যাটেজিক্যাল অস্ত্র নাকি এটা টেকনিক্যাল অস্ত্র, এটা আমরা জানি না। ফলে যে বিষয় হোক, আমরা যদি যে প্রশ্নটা আপনি তুললেন, আমাদের প্রথম বটম লাইনটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিকীকরণ করা দরকার। কারণ আপনি জানেন যে সেনাবাহিনী বহির্বিশ্বে আমাদের মান সম্মান বৃদ্ধি করছে এবং শান্তিরক্ষা বাহিনীতে অন্যতম একটা ফোর্স হচ্ছে বিশ্ব বা জাতিসংঘের আন্ডারে। ফলে সেনাবাহিনীকে আধুনিকীকরণ করার প্রয়োজন আছে। আমরা সাবমেরিন ইন্ট্রোডিউস করেছি নৌবাহিনীতে, আপনি জাহাজ কেনা হয়েছে সাউথ কোরিয়া থেকে, আপনি ঠিকই বলেছেন। আমরা আর্মস কিনেছি আরো ছোট ছোট দেশ থেকে, আপনার সাবেক ইউরোপিয়ান কিছু দেশ থেকে। একটা ফোন আছে, আমরা একটু দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নাম কি? ঢাকা কেন্দ্র থেকে বলছিলাম। জি, অতিথির কাছে আমার বিনয়ের সাথে আমরা তো সার্বভৌমত্ব দেশের আমরা অধিকার আমরা পাশ করি, কিন্তু আমাদের প্রতিরক্ষার স্বার্থে আমরা যদি আমেরিকা থেকে অস্ত্র নিতে পারি, উত্তর কোরিয়া থেকে নিতে পারি, আর এই বিগত কিছুদিন আগে যে আমরা চীন থেকে সাবমেরিন কিনে বাংলাদেশের ভ্যালুটা কি বেড়েছে না কমেছে? ধন্যবাদ আপনাকে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে থেকে আমরা প্রতিরক্ষা চুক্তিটা করতে গেলে আমাদের সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। প্রথম জবাবটা হচ্ছে যে ভ্যালুটা বেড়েছে নাকি কমেছে। বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি পেয়েছে, নিঃসন্দেহে, এটা বলার আর অপেক্ষা রাখে না। এবং বাংলাদেশে এখন 42তম দেশ যে দেশগুলো কাছে সাবমেরিন আছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি যদি ইন্দোনেশিয়ার কথা বলি, ইন্দোনেশিয়ার আমার জানা মতে 16টি সাবমেরিন আছে। মালয়েশিয়ান সাবমেরিন আছে, $1.1 বিলিয়ন দিয়ে তারা অর্ডার করেছে সাবমেরিন। আপনি যদি আমি ভিয়েতনামের দিকে তাকাই, ভিয়েতনামের 6টি সাবমেরিন আছে। ভারতের কথা বললাম না, ভারত অনেক বড় দেশ, তাদের সাবমেরিন থাকবে, এটাই স্বাভাবিক। ফলে একটা সাবমেরিন একটা নৌবাহিনীর জন্য, একটা দেশের জন্য এটা এক ধরনের অ্যাসেট এবং এটা প্রতীক। আচ্ছা, কেন প্রতীক? এখানে আরো কতগুলো বিষয় আছে। সেটা হচ্ছে, আপনি জানেন যে নৌবাহিনীর 2টো যুদ্ধ জাহাজ জাতিসংঘের আন্ডারে শান্তিরক্ষা কার্যক্রমে লেবাননে মোতায়েন করা হয়েছিল, 2টো যুদ্ধ জাহাজ। অর্থাৎ বিশ্ব বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতাটাকে প্রশংসা করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে মনে করে তারা শান্তিরক্ষা কার্যক্রমে একটা বড় অবদান রাখতে পারছে। আপনি আফ্রিকার দিকে তাকান, অনেক দেশে বাংলাদেশের সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, এয়ারফোর্স আছে, হেলিকপ্টার ফ্লিট আছে সেখানে। ফলে এই দেশগুলো কিন্তু বাংলাদেশের পাশাপাশি, যারা রাজনৈতিক সরকারের পাশাপাশি কিন্তু এই সেনাবাহিনীও বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি করছে। আপনাকে স্মরণ করিয়ে দেই, 2জন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসা করেছেন। ফলে এখন সেনাবাহিনীকে আধুনিকরণ করা দরকার। এই সেনাবাহিনী যুদ্ধ করবে না কারোর সাথে, কিন্তু এই সেনাবাহিনীকে আধুনিকরণ করা দরকার, প্রস্তুত থাকা দরকার, আধুনিকরণ করা দরকার, মোদ্দা কথা। কারণ আপনি তো এই সেনাবাহিনীতে তো আমাদের ক্যাপাবিলিটি অর্জন করে বহির্বিশ্বে যাচ্ছে। ফলে সেনাবাহিনীকে যে প্রশংসা করেছেন, এবং সেটার জন্য যদি আর্মস কেনার প্রয়োজন হয়, তো আমি তো কোনো ক্ষতি দেখি না। এবং এই সেনাবাহিনী কিন্তু এখন ইউএন ফোর্স কমান্ডার হচ্ছে বাংলাদেশ থেকে, এবং একাধিক ফোর্স কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। সুতরাং আমরা এটা নিয়ে প্রাউড ফিল করতেই পারি, এবং সেই জন্য সেনাবাহিনীকে যদি আরো প্রশিক্ষিত, দক্ষ, আধুনিক মনস্ক করে তুলতে পারি, সেজন্য আমাদের তো করাই উচিত। এবং সেই জন্যই যদি আমরা চীন থেকে অস্ত্র কিনতে পারি, যদি আমরা সাউথ কোরিয়া থেকে জাহাজ কিনতে পারি, যদি আমরা সার্বিয়া থেকে আপনার ছোট ছোট অস্ত্র কিনতে পারি, তাহলে ভারত থেকে অস্ত্র কিনতে পারলে ক্ষতির কোনো কারণ আমি দেখি না। বরং সেটা হচ্ছে যে আমাদের সেনা নেতৃত্ব নিশ্চয়ই চিন্তা করেছেন, তারা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই
এটা বিবেচনা নিয়েছেন যে এই অস্ত্রগুলো কোন খাতে ব্যবহার হবে? এগুলো তো সফিস্টিকেটেড ওয়েপন্স না। আমি যতটুকু জানি এরা যে অস্ত্রগুলো সাধারণভাবে ব্যবহার করার জন্য তারা করবে, তো ক্ষতির কোনো কারণ দেখি না। আমি আপনার কাছে ফিরি, আমি একটু জানতাম সাহেব আপনার কাছে একটু আসতে চাই যে এই সাবমেরিন ক্রয়ের পরে একটি বিরোধী মহল থেকে একটি কথা উঠছিল যে ভারতের সাথে হয়তো বাংলাদেশের একটি বৈরী সম্পর্কের তৈরি হতে পারে, ঠিক আমরা সেই জায়গাটি কি কতটুকু দেখছি বলে আপনি মনে করেন? আমি মনে করি এটা একেবারেই কথার কথা হতে পারে, অথবা এটা একেবারে যুক্তিতে আসে না। আপনি তো আপনি আমার বন্ধু, তো এখন তার অর্থ তো এটা নয় যে আমি দুর্বল থাকবো, আমি সক্ষমতা অর্জন করবো অবশ্যই। কিন্তু আপনার সাথে বৈরিতা করার জন্য তো আমার সাবমেরিন নয়। আমার সাবমেরিনে উনি যথার্থ বলেছেন, অত সুন্দরভাবে বলেছেন, অনেকগুলো বিষয়কে উনি অ্যাড্রেস করেছেন। দেখুন, আমরা তো আজকের বাংলাদেশ আর আজ থেকে 10 বছরের বাংলাদেশ, আগের বাংলাদেশ এক নয়। আপনার আজকে সমুদ্র সীমানা কতটুকু? আপনার এখন তো সীমাহীন সমুদ্র সীমানা। এই সীমাহীন সমুদ্র সীমানাকে রক্ষা করার জন্য তো আপনার সক্ষমতার দরকার, আপনি সক্ষম নৌবাহিনীর দরকার, তাকে আপনি ইকুইপ করতে হবে। এবং বাংলাদেশের নৌবাহিনী কিন্তু এখন এবং আমি মনে করি এটা একটা অত্যন্ত সাহসী, দূরদৃষ্টি সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন সিদ্ধান্ত সাবমেরিন কিনা, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই এরকম সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব। এবং আমি মনে করি এটার কারণে বাংলাদেশের যে প্রশ্ন যে নিজে করেছেন তার আমি আপনার কাছে আবার ফিরবে একটি বিরতির পর। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পর। জনাব তাজুল ইসলাম সাহেব, আপনি বলছিলেন আপনার কাছে আমার একটি প্রশ্ন। আমি অতি সম্প্রতি আমি কিন্তু আমার শুরুতেই বলেছিলাম যে দুই দেশ কিন্তু এখনো পর্যন্ত এজেন্ডা ক্লিয়ার করে নাই, তারপরে কিন্তু রাজনৈতিক বক্তব্য শুরু হয়ে গেছে। অলরেডি বিএনপি থেকে বলেছে যে তারা যদি তিস্তা চুক্তির কোনো সুফল না হয় অন্য কোনো চুক্তি তারা মানবে না। এটিকে আপনি কিরকম ভাবে? আমি এখানে এটা নতুন কিছু না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের খুব ক্ষীণ একটি অংশ বিরোধিতা করেছিল। তো এই অংশরাই স্বাধীনতার পরেই, বঙ্গবন্ধুকে হত্যার পরে, তারা কিন্তু সবসময় ভারতের সাথে আমাদের একটা বৈরিতা সম্পর্কটাকেই গুরুত্ব দিয়েছে। তো যেটা আমাদের জাতির জন্য কখনোই কল্যাণকর না, এটা কারোর জন্য কল্যাণকর না, ভারতও এটা বুঝতে পেরেছে নিশ্চয়ই। তো সেক্ষেত্রে ভারতের সাথে আমাদের তিস্তা চুক্তির বিষয়টা নিয়ে আমরা সবাই কম বেশি জানি যে এখানে তাদের আঞ্চলিক সরকার, সেখানে মমতা ব্যানার্জির কথাটা বারবারে আসে বিভিন্নভাবে যে উনি সেখানে তিস্তার পানি নিয়ে ওনাদের নিজেদের চাহিদার পূরণের ব্যাপারে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, এবং সেখানে আমাদেরকে দিতে গেলে ওনার শঙ্কা আছে। এই সমস্ত বিষয় ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু আমরা দেখতেছি বারবারই কিন্তু উদ্যোগ নিয়েছে, চেষ্টা করেছে, চেষ্টা করছে, এখনো এটাকে আগে নেওয়ার জন্য তাদের পক্ষ থেকে যেমনিভাবে তারা চেষ্টা করবে, আমাদের পক্ষ থেকেও আমরা এই ব্যাপারটাকে ভারতের সরকারকে আমরা অনুরোধ করব। কিন্তু এখানে যদি আমি আপনার সাথে সাপ্লিমেন্ট করি যে এখানে কিন্তু তাদের কেন্দ্রীয় সরকার অ্যাক্টে বলা আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে সেখানে তার মানে কেন্দ্রীয় সরকারই এটিকে সিদ্ধান্ত নিতে পারে, সেইভাবেই বোধহয় কাজ এখন হচ্ছে আমি যতদূর খবর রাখি। এটা আমার মনে হয় এখানে উনি ভালো বলতে পারবেন এই বিষয়টা। তবে বিষয়টা হলো যে আমার মনে হয় এরকম না, আঞ্চলিক সরকারের তাদের যে ইয়ে সরকার আছে, আঞ্চলিক সরকার আছে, তাদের রাজ্য সরকারের মতামত তাদেরকে নিতে হবে, তাদের সংবিধানে এভাবে আছে। তবে আমরা রিসেন্টলি এরকম কথাও আমরা ওভারহিয়ার করেছি যে তারা এরকম একটা সিদ্ধান্ত যেতে চাচ্ছে, এই সমস্ত নদীগুলোর ব্যাপার নিয়ে তাদের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেবে। এরকম যদি হয় সেটা ভিন্ন জিনিস। আমরা কিন্তু আমাদের এখানে যে কথাগুলো বলা হচ্ছে যে আমাদের তিস্তার চুক্তি না হলে আর কোনো চুক্তি আমরা মানি না, আর কোনো ব্যাপারে কথা বলা যাবে না, কথা বলতে চাই না। তো এটা যদি হয় তাহলে অর্থটা এরকমই দাঁড়ায়, আমি যেটা দিয়ে আরম্ভ করেছিলাম যে আসলে উদ্দেশ্যটা হলো তাদের সাথে আমাদের বৈরিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা, এবং করলে আসলে বাংলাদেশের কি লাভ হবে। আমি এর সাথে একটু রেফারেন্স আপনাকে দিই। দেখুন, আমরা ভারতের সাথে আমাদের সুসম্পর্কটা আপনার তাদের সাথে আমাদের সুসম্পর্কটা সৃষ্টি করার পরে আমরা ভারত থেকে পালাটনে এক সময় গড় বিদ্যুৎ আমরা পাচ্ছি বিনা বিনিয়োগে,
এবং আমাদের উৎপাদন খরচ 60 টাকার বেশি, আমরা পাচ্ছি 6 টাকা। ওখানে আমরা বেড়া মারাতে পাচ্ছি 550 মেগাওয়াট, আরও 500 মেগাওয়াট আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে, যেইগুলা এই বিদ্যুৎটা উৎপাদনে আমাদের কোনো খরচ নেই, আমাদের কোনো জ্বালানি ব্যয় করতে হচ্ছে না, এবং সেটা পাচ্ছি আমরা 5.5 টাকায়। তো এরপরে দিয়ে আমাদের দীর্ঘ বিবাদমান ল্যান্ড বাউন্ডারি, আমরা এখানে মুজিব ইন্দিরা চুক্তির বিষয় নিয়ে অনেক বিতর্ক এদেশে হয়েছে, অনেক কথাবার্তা বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক কুৎসিত কথাবার্তা বলা হয়েছে। শেষ পর্যন্ত এই চুক্তিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য উদ্যোগের কারণে এটা বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের পরে আমরা দেখলাম কি, বাংলাদেশ পেয়েছে 17,000 একর জায়গা, আর ভারত পেয়েছে 7,000 একর জায়গা বিবাদমান জায়গাগুলোর, অমীমাংসিত জায়গাগুলোর মধ্যে। তাহলে বাংলাদেশ 10,000 একর জায়গা অতিরিক্ত পেয়েছে, তাহলে আমরা লাভবান হয়েছি। আমরা দেখুন আমাদের মেরিটাইম বাউন্ডারি, সমুদ্র সীমানা, আমরা সমুদ্রে আমরা জাহাজ, এই মধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রী এরকম সিদ্ধান্ত না নিতেন, আন্তর্জাতিক আদালতে গিয়ে যদি মেরিটাইম বাউন্ডারি ডিটারমিনেশনের জন্য পদক্ষেপটা না নিতেন, তাহলে কি হতো? আজকে হয়তো আপনি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে বের হলে আপনাকে ট্যাক্স দিয়ে বের হতে হতো, এবং ঢুকতে হলে আপনার লেভি দিয়ে ঢুকতে হতো। এটার থেকে এখন আমাদের বিশাল সমুদ্র এলাকা হয়ে গেল, এবং সেখানে আমাদের হিউজ মিনারেল রিসোর্সেস এবং আমাদের অন্যান্য রিসোর্সগুলো সম্বন্ধে আমরা এখন আজকে খুবই উৎসাহী। তো এটা আমি মনে করি যে এই চুক্তিগুলা আমাদের তাদের সাথে সুসম্পর্ক। তো আমি যেটা মিন করব যে যারা এই কথাগুলো বলেন তাদের উদ্দেশ্যটা হলো আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সবসময় একটি শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকুক, তাহলে বাংলাদেশ আসলে তার লক্ষ্য যে সে লক্ষ্যে পৌঁছতে পারবে না। এবং তাদের উদ্দেশ্য যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন তারা তো বাংলাদেশটা কখনো চান নাই। অতএব এই বাংলাদেশ যে বাংলাদেশ তাদের অনাকাঙ্ক্ষিত সন্তান পুষ্ট হোক, সে আপনার সম্মানিত হোক, সে আপনার গর্বিত নাগরিক হোক, সন্তান হোক, এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা চাবে না। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের আজকে ভালো অবস্থাটা অনেকের কাছে হিংসানীয় এবং ঈর্ষণীয়। স্বাভাবিকভাবে তারা হয়তো বা এটাকে ভালো চোখে দেখছেন না বলে এই সমস্ত ফ্রি কন্ডিশনগুলোর সাথে আপনার জুড়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় না। আমরা তো তিস্তা চুক্তি নিয়ে, তিস্তার পানি আমরা আলোচনা হচ্ছে এবং সর্বান্তকরণের চেষ্টা আমাদের হচ্ছে, এবং ভারতের পক্ষ থেকেও আমরা আসলে বোনাফাইড ইন্টেনশনটা আমরা দেখছি, তাদের সদিচ্ছাটা এখানে কমতি আছে বলে আমরা মনে করছি না। কিন্তু সেখানে সকল আপনার আয়োজনগুলো হয়তো বা এখনো এমন জায়গায় আনা সম্ভব হয়নি যাতে করে তিস্তা চুক্তি এই যাত্রায় হয়ে যাবে বলে। তারেক শামসুর রহমান, আমি আপনার কাছে একটু জায়গায় আসতে চাই, আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশা এটির জায়গায় একটু আপনি অ্যাড্রেস করবেন। এবং আরেকটি জিনিস হচ্ছে যে এই যে তিস্তা চুক্তি নিয়ে বিএনপি অনেক কথা বলছে, তারাও দুইবার সরকার গঠন করেছে, তারা কিন্তু কোনো চুক্তির ব্যাপারে কিন্তু তারা আগায়নি। এবং শুধু তাই নয়, আমরা দেখলাম কিছুদিন 2015 সালে যখন নরেন্দ্র মোদী বাংলাদেশ ভিজিট করলেন, তখন কিন্তু তিনি একটি বহুদিনকার অমীমাংসিত সমস্যা কিন্তু তিনি সমাধান করে গেলেন। এইগুলাকে কিন্তু তারা তুলে ধরেন না। শুধু রাজনীতি করার জন্য যদি রাজনীতি করা হয়, সেখানে বাংলাদেশের ভূমিকা কি হতে পারে? আপনি যদি একটা জিনিস তো স্পষ্ট করে বলাই যায় যে আমাদের জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা দরকার। জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট সেটা কি? সেটা তিস্তার ব্যাপার তাজুল ভাই বললেন। তিস্তার বিষয়টা একটু বলা দরকার এই কারণে যে তিস্তায় পানি নেই, এটা বাস্তবতা। কিন্তু তিস্তায় পানি যে নেই তার পেছনে অনেকগুলো কারণ আছে। ভারতের তিস্তার দরকার আছে, ভারতেরও পানির দরকার আছে। তিস্তা যেখান থেকে তিস্তার জন্ম, সিকিম থেকে, সিকিমে বাদ দিয়ে আসতেছি পয়েন্ট, তিস্তা সিকিমে বাদ দেওয়া 7টা থেকে 8টা বাদ দেওয়া হয়েছে সিকিমে, ফলে পানি সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, পানির ফ্লোটা কমে গেছে। এখন পানিটা যখন ফ্লোটা কমে গেছে তখন সঙ্গত কারণে ভারতেও পানি কমেছে, বাংলাদেশেও পানি কমেছে। এখন আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা তিস্তার পানির সুস্পষ্ট ভাগিদার, কারণ আমরা ভাটির দেশ, আইন আমাদের পক্ষে বলছে। সেজন্যই যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে জিনিসটি এবার করবেন সেটি হচ্ছে যে এক গঙ্গা ব্যারেজটাকে রিজার্ভিয়ার তৈরি করা যায় কিনা, গঙ্গা ব্যারেজ চুক্তিটা করা যায় কিনা, সেক্ষেত্রে ভারতের একটা সহযোগিতা। আপনাকে একটু তথ্য দেই, সেটি হচ্ছে যে এই যে গঙ্গা ব্যারেজ, কেন আমরা গঙ্গা ব্যারেজ করবো? গঙ্গা ব্যারেজটা করলে এই বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি, এই পানিটাকে আমরা ধরে রাখতে পারবো, এবং ধরে রাখলে এই পানিটা আমাদের শুষ্ক মৌসুমে আমাদের যেখানে প্রয়োজন পানি সেখানে আমরা পানিটা দিতে পারবো।
ফরিদপুরের রাজবাড়ির পাংশা থেকে শুরু করে একদম আপনার চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে এটা রিজার্ভিয়ারটা তৈরি করার কথা। এবং সেক্ষেত্রে আমার জানা মতে দুটো চাইনিজ কোম্পানি প্লাস জাপান এটা ইনভেস্ট করতে রাজি হয়েছে। তবে এখানে ভারতের সহযোগিতাটা এখানে প্রয়োজন। ভারতের সহযোগিতা পেলেই এবং ভারত যদি আর্থিকভাবে কারিগরিভাবে আমাদের এগিয়ে আসে তাহলে কিন্তু এই পানির সংকটটা অনেক কিছু আমরা কাটিয়ে উঠতে পারবো। এটা একটা দিক। আরেকটা দিক আপনার নিশ্চয়ই মনে আছে, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বারে বারে গুরুত্ব দেন সেটা হচ্ছে যে আঞ্চলিক অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা। অর্থাৎ এই অঞ্চলের দেশগুলো নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত, এই দেশগুলোকে যদি আপনি পানি ব্যবস্থাপনার মধ্যে আনতে পারেন এবং এক ধরনের সহযোগিতা সম্পর্ক গড়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনার পানির সমস্যাটার অনেকাংশে কাটিয়ে উঠতে পারবেন। এটা কি করে সম্ভব? এটাকে সম্ভব যদি আপনি নেপালে রিজার্ভিয়ার তৈরি করতে পারেন, পানিটা ধরে রাখতে পারেন, বর্ষা মৌসুমে পানিটা ছেড়ে দেবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি মোদির ঢাকা সফরের কথা বলছেন 1915 সালে। আপনার নিশ্চয়ই মনে আছে 2015 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন তখন একটা উপ আঞ্চলিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটা যেটাকে আমরা বলছি BBIN, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। এটা দুটো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। BBIN উপ আঞ্চলিক সহযোগিতা, সার্কের ভেতরে সিদ্ধান্ত আছে যে উপ আঞ্চলিক সহযোগিতা করা যাবে। সেই উপ আঞ্চলিক সহযোগিতার কথা আমরা এখন বলছি। লাভটা কি? লাভটা হচ্ছে স্পষ্ট, পানিটা ধরে রেখে আমরা সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, যে বিদ্যুৎটা আমাদের প্রয়োজন। আমাদের ডেভেলপমেন্ট, আপনি জানেন যে বাংলাদেশ প্রচুর এখন ডেভেলপমেন্টের কাজ হাতে নিয়েছে। আমাদের বিদ্যুৎ দরকার, আমাদের গ্যাস কিন্তু ফুরিয়ে যাচ্ছে, গ্যাস পাচ্ছি না। ডিপসিতে গ্যাস পেলেও সেটা বাজারে আসতে আসতে, পাইপলাইনে আসতে আসতে 5 থেকে 6 বছর লাগবে, বেশিও লাগতে পারে। ফলে গ্যাসের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। আমাদের জলবায়ু ভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্প, সেই প্রকল্প আমাদেরকে করতে হবে। এজন্যই দরকার এই BBIN সহযোগিতা, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। দ্বিতীয়ত হচ্ছে পানি ধরে রাখা। পানিটাকে বলা হচ্ছে, এখন আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা বলি, পানি নিয়ে যুদ্ধ হবে এরকম কথা বলা হচ্ছে। এবং পানির সংকট শুধুমাত্র যে আমাদের দক্ষিণ পূর্বে এসেছে তা নয়, পৃথিবীর অনেক দেশে পানির সংকট আছে। ফলে আমরা আমাদের কনসার্ন এত বেশি এই অঞ্চলে যে পানিটা এই অঞ্চলের বড় ধরনের সংকটের জন্ম দেবে। ফলে আজকে যদি পানির সমস্যাটা সমাধান করতে পারি সবাই মিলে উপ আঞ্চলিক সহযোগিতার আওতায়, তাহলে ভারত উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে। ফলে আমি নিশ্চিত দিব্যি দিয়ে বলতে পারি যে আজকে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এই উপ আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও আলোচিত হবে, পানি ব্যবস্থাপনার বিষয়টি। আমি আপনার কাছে আবারও ফিরবো একটি বিরতির পর। দর্শক, আমি একটি বিরতি দিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। জনাব তারেক শামসুর রহমান, আমি এই পার্টে একটু আলোচনা করতে চাই। দেখেন, তিস্তা চুক্তি বাদ দিয়েও কিন্তু আমাদের অনেকগুলো মানে সমস্যা রয়েছে। যেরকম আমাদের ভিসা একটি, কিন্তু নরেন্দ্র মোদী সাহেব যখন বাংলাদেশে আসে তখন কিন্তু একটি ভিসাটিকে আরো কিভাবে সহজীকরণ করা যায় সেটিকে নিয়ে কিন্তু একটি প্রশ্ন ছিল। আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলা কিন্তু এখন পর্যন্ত ভারতে দেখা যায় না। এই সমস্যাগুলা কিন্তু আমাদের মধ্যে রয়েছে এবং সর্বোপরি এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটি আলোচনা হওয়া প্রয়োজন বলে কি আপনি? নো ডাউট, এটা অফকোর্স আলোচনা করা প্রয়োজন। এখন আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী যখন ঢাকায় এলেন তখন তিনি ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে একটা অনুষ্ঠানে বলেছিলেন, পাখির কোনো সীমান্ত হয় না। তো এটা সিম্বলিক। উনি তো কবি মানুষ, এটা তো কবি মানুষ, তো উনি কাব্য করে এটা বলেছেন। এর মধ্যে থেকে কিন্তু আমরা একটা শব্দ ধরতে পারি, একটা বিষয় আমরা ধরতে পারি, সেটি হচ্ছে এই দুই দেশের মধ্যে সম্পর্কের তো ঐতিহাসিক ভিত্তি আছে। মুক্তিযুদ্ধের কথা তাজুল ভাই বলেছেন। এরপরও তো আমরা বড় দেশে অর্থনীতি হিসাবে ছোট দেশ বেনিফিটেড হতেই পারি। সেজন্য যেটা প্রয়োজন, আমরা বারে বারে যেটা বলি যে ভারতের অ্যাটিটিউডটা একটু পরিবর্তন করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চান এটা। উনি কিন্তু তিস্তা চুক্তির ব্যাপারে বলে গেছেন আমরা তিস্তা চুক্তি হবে, কিন্তু ভারতের কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই যে ভিসা নিয়ে যেটা জটিলতা, এই জটিলতা আছে। দেখেন, সরকারি কর্মকর্তারা ফ্রি, তারা পোর্ট এন্ট্রি পাচ্ছেন, কিন্তু ব্যবসায়ীরা পান না। আমাদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পান না,
জাস্টিসদের জন্য বোধহয় করা হয়েছে, আমি জানি না, এরকম একটা কথা শুনেছিলাম আমি। পার্লামেন্টের স্পিকারদের করা হয়েছে জানি, এমপি সাহেবদের করা হয়েছে আমরা জানি, কিন্তু এই সমস্ত লোকদের জন্য বোধহয় একটা সামথিং একটা ভিসা সহজীকরণ করা। যদিও ভারত কিন্তু এখন 3 মাস থেকে 6 মাসের এন্ট্রি দিচ্ছে, 1 বছরের এন্ট্রি দিচ্ছে, কিন্তু তারপরে প্রক্রিয়াটা, আমি সেটাই প্রক্রিয়াটা কিন্তু আপনি তো স্টেট ফ্লাই করে পোর্ট এন্ট্রিতে যেতে পারছেন না, আপনাকে তো এমবেসিতে যেতে হবে, যেখানে এখন কিন্তু নেপাল, ভুটান, সেসব শ্রীলঙ্কা সব জায়গায় কিন্তু আমাদের পোর্ট এন্ট্রি আছে। আপনাকে এখন হাই কমিশনে যেতে হবে এবং হাই কমিশন থেকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এটা প্রসিডিউরের ব্যাপার, এবং সেখানে প্রচুর মানুষ তো ভারতে যায় একাধিক কারণে, পড়াশোনা করতে যায়, চিকিৎসার জন্য যায়, তারপর বন্ধু বা তাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য যায়, ফলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাই সেমিনার করতে, ফলে এই ভিসা সিস্টেম গুলো আমার মনে একটি দর্শকের প্রশ্ন আছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নাম কি বলে প্রশ্ন করুন। মাননীয় অতিথি মহোদয়ের কাছে আমি একটি বিষয় পরিষ্কার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু একটি বিষয় বিএনপি শীর্ষ পর্যায়ের বক্তব্যটিতে আসছে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিকে বাস্তবায়ন করার জন্য কিন্তু সাম্প্রতিক জঙ্গিবাদকে সরকার উস্কে দিচ্ছে বা সামনে নিয়ে আসছে। এই বিষয়টি যদি মাননীয় অতিথি মহোদয়গণ পরিষ্কার করে। না, এটা আমার কাছে এটা মনে হয় না কখনো যে জঙ্গিবাদের সাথে প্রতিরক্ষা চুক্তির কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এই জিনিসটা তো এরকম হতে পারে, আমরা জঙ্গিবাদ তো একটি মানে আমাদেরকে এখন আমরা দেখছি যে উকি দিচ্ছে, সেই জায়গায় যদি একটি আমাদের প্রশিক্ষণ চুক্তি যদি একটি হয় ভারত, না আমি এইভাবে বলি, আমি এই বিষয়টা বলি, তাজুল ভাই হয়তো বলতে পারে, আমি এই বিষয়টা বলি যে বৈশ্বিক সমস্যাটা, জঙ্গিবাদটা একটা বৈশ্বিক সমস্যা। আপনি আজকে খেয়াল করেছেন ব্রিটিশ পার্লামেন্টে কি হয়েছে? ব্রিটিশ পার্লামেন্টে অ্যাটাক হয়েছে, এবং সেখানে আমি লাইভ বিবিসি দেখছিলাম, সেখানে সকল দল, বড় দল ছোট দল মিলে তারা সরকারের পাশে এসে দাঁড়িয়েছে, এবং এক বাক্যে তারা বলেছেন এটা গণতন্ত্রের প্রতি হুমকি, এটা মানবতার জন্য হুমকি, এটা হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য হুমকি। ফলে এই জঙ্গিবাদ আসছে পড়ছে সব জায়গাতে। ইউরোপের মতো দেশ যেখানে এত বেশি সিকিউর, সেখানেও কি জঙ্গিবাদ বদলানো গেছে? চেঞ্জ করা যায়নি। আক্রমণ কি ঠেকানো গেছে? ঠেকানো যায়নি। আপনার মনে আছে ফ্রান্সে কি হয়েছিল? আপনার মনে আছে ব্রাজিলে কি হয়েছিল? এতদূর ঠিক যাব না, আমি বিশ্বের সবচেয়ে সুখী দেশ আমরা কয়েকদিন আগে পালন করি নরওয়ে, সেখানেও জঙ্গিবাদ হয়েছে, যেখানে 98% মানুষ সুখী। আমি আপনার কাছে আরেকটু ফিরে, আমি একটু জনাব তাজুল ইসলাম সাহেব আপনার কাছে একটু আসতে চাই, তার আগে আমি একটি দর্শকের টেলিফোন নিয়ে আসছি। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নাম কি বলে প্রশ্নটি করুন। আমার নাম মঞ্জুরুল ইসলাম, কুমিল্লা মনারগঞ্জ হাসনাবাদ থেকে। জি, আপনার প্রশ্নটি। জি, আপনার প্রশ্নটি। আমার প্রশ্নটি হলো তিস্তা চুক্তি নিয়ে যে সকল চুক্তিগুলো হচ্ছে যেন সঠিকভাবে সুন্দরভাবে হয়। আমরা চাই বাংলাদেশের মানুষ সঠিকভাবে যেন পানি পায়। ওনাদের কাছে আমার এটাই অনুরোধ। ধন্যবাদ। এটি মানে উনি অনুরোধ করেছেন। মানে একটি জিনিস হচ্ছে যে আমরা অনেকগুলো সমস্যার কথা বলছিলাম, এই তার মধ্যে আমাদের এই যে ভিসা জনিত ব্যাপারটি জনাব তারেক শামসুর রহমান সাহেব বলছিলেন, এবং আরো কিছু সমস্যা রয়েছে, যেরকম আমাদের বাংলাদেশে এই যে টিভি চ্যানেলগুলা, আমরা ইন্ডিয়ান টিভি চ্যানেল বাংলাদেশে চলছে, কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেলগুলো কিন্তু আমরা এখনো কিন্তু এস্টাবলিশ করতে পারিনি। এইসব ব্যাপারে কি আমরা কোনো ভূমিকা রাখবো কি রাখবো না, এরকম জায়গায় কি আমাদের কোনো প্রত্যাশা আছে কিনা? না, আমার মনে হয় এই বিষয়গুলো তো আলোচনার দাবি রাখে, এবং সঙ্গত কারণেই আপনার বাইলেটারাল একটা আলোচনা তো এর মধ্যে হওয়াই উচিত। আর আমি একটা কথা বলবো যে আমরা কিন্তু উত্তর কিন্তু আমাদের সম্পর্কের মাত্রাকে আরেকটু উন্নত করছি, এবং আমি মনে করি যে আমাদের অনেকগুলো সমস্যাই আমরা সমাধান হয়েছে, আরো অনেকগুলো সমস্যা এখনো রয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে বেশ ভালো ভালো কিছু কথা এসেছে, তো সেগুলো নিয়ে আমি যদি খুব রিপিট নাও করি, দুই একটা বিষয়ে, যেমন আমরা বলি আজকে ভুটানের কাছে, ভুটান হ্যাভ এ লট অফ পটেনশিয়ালিটি অফ হাইড্রো ইলেকট্রিসিটি। এখন এই হাইড্রো ইলেকট্রিসিটি যদি আপনি করতে হয়, আপনি সাব রিজিওনাল রিলেশনটাকে আপনি যদি বুস্টার করতে পারেন, তাহলে সেখানে যদি আপনি ইনভেস্ট করে, যেমন আমরা ডিপসিতে আমি যদি গ্যাস উত্তোলন করি, ইট উইল বি ফসিল ফুয়েল। তো এখন আমরা রিনিউয়েবল এনার্জির কথা বলি, আমরা এনভায়রনমেন্টাল আপনার ইস্যুটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। তো সেই ক্ষেত্রে যেমন হাইড্রো ইলেকট্রিসিটি হবে কি, দাম অনেক কম হবে একেবারেই। আপনার তো যেমন আমরা কাপ্তাইতে যেটা উৎপাদন করি, সেখানে আমাদের উৎপাদন খরচ 50 পয়সার মতন হয়। তো সেক্ষেত্রে আপনার উৎপাদন খরচ অনেক কম হবে, প্লাস আরেকটা বিষয় হবে যে ইট উইল নট পলিউট দ্য এনভায়রনমেন্ট।
এবং হিট জেনারেট করবে না। তো এই সমস্ত কারণে আমার মনে হয় এই বিষয়গুলোকে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার, ভারত সরকার, ভুটান, নেপাল সবাই কিন্তু, আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে নেপালের বিদ্যুৎ মন্ত্রী সহ আলোচনা হয়েছিল এবং তারা দে আর মাস মোর এহেড, যে আমাদের সাথে এগিয়ে এসে কাজ করার জন্য। তো আমি মনে করি যে আজকে খুব ভালো একটা সময় এই সাব রিজন অথবা এই রিজনে বিদ্যমান, এই সাব রিজনে বিদ্যমান আছে এবং এটাকে আমরা কাজে লাগাইতে পারি। এর মধ্যে কিছু কিছু তো বাধা এবং প্রতিবদ্ধতা সৃষ্টি করার জন্য কেউ কেউ চেষ্টা করবেই। আর এখানে যে প্রশ্নটা এসেছে, অবশ্যই বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সকল বিষয়ে অতীত যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, সে দল যখনই ক্ষমতা ছিল তখনই দেশের স্বার্থে কাজ করেছে এবং এখনো করবে। এর মধ্যে যতগুলো চুক্তি হয়েছে, যত রকম তিক্ত কথায় থাকুক না কেন, সকল চুক্তির সুফল কিন্তু বাংলাদেশ পেয়েছে। আর এখন সামরিক চুক্তি সহ যে সমস্ত কথাবার্তা দুম্র জাল সৃষ্টি করে আপনার পরিস্থিতিকে ঘোলা করার কেউ কেউ চেষ্টা করে, আমি মনে করি এরকম কোনো কিছুই নেই। বাস্তবতার সাথে এর সাথে কোনো সঙ্গতি নেই। শুধুমাত্র আমাদের সাথে তাদের সাথে উর্বর সম্পর্ক, হ্যাঁ, আমাদের উইন উইন স্ট্যাটাসে আপনার এটা হবে এবং সেইভাবে এগিয়ে যাবে। আর বিষয়টাও আমি মনে করি, বিষয়টা তো দেখুন আগে আরো জটিল ছিল, এখন আরেকটু উন্নত হয়েছে। আমি মনে করি সময়ের ব্যবধানে আরেকটু ভালো হওয়ার জন্য উভয় পক্ষ থেকে চেষ্টা করা হবে এবং সময়ের ব্যবধানে এটাও হবে। আমি একটি বিরতিতে যাব, বিরতির পরের থেকে এসে মানে আমি আপনার কাছে আসবে যে এই যে উইন উইন সিচুয়েশনের কথাটি বললেন, মানে এইখানে আমরা যে কথাটি কালকে আপনি আমার সাথে একসাথে ছিলাম, যে সমমর্যাদাশীল জায়গা, সেই জায়গাটি নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আমি একটি শেষ পর্বে বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবে। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থের জন্য একটু জানিয়ে রাখি, আমাদের বার্তা কক্ষ থেকে এইমাত্র আমরা খবর পেলাম যে বাংলাদেশ ব্যাংকের 3টি ভবন, 3টি তলাতে আগুন লেগেছে এবং সেখানে ফায়ার সার্ভিসের প্রায় 12টি ইউনিট কাজ করছে। জানি না পরবর্তীতে কি হবে, অবশ্যই আমাদের বার্তা কক্ষ থেকে এটার আপডেট দিবে। জনাব তারেক শামসুর রহমান, আমরা আলোচনা করছিলাম এবং আপনার সাথে একটি আলোচনায় আসতে চাই যে জনাব তাজুল ইসলাম সাহেব বলছিলেন যে একটি উইন উইন সিচুয়েশনে যাতে আমরা যেতে পারি, সে জায়গায় বাংলাদেশের সমমর্যাদাশীল জায়গায় আমরা উইন উইন সিচুয়েশনে যেতে চাই এবং আমাদের সার্বিক স্বার্থ রক্ষা করেই আমরা উইন উইন সিচুয়েশনে যেতে চাই, সেটিকে যদি আপনি একটু মূল্যায়ন করেন। না, প্রথম কথা হচ্ছে যে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসাবে ভারত এবং বাংলাদেশ ঠিক সমমর্যাদা ভিত্তিক দেশ, দুটো সেম। ফলে আমরা যখন বাইল্যাটারাল টকে যাব, তখন আমাদের জাতীয় স্বার্থের আলোকে আমরা আমাদের জাতীয় স্বার্থটা নিশ্চিত করেই ভারতের সাথে আলোচনায় আমরা যাব। সেক্ষেত্রে আমাদের সমমর্যাদা নিশ্চিত করতে হবে। এখন ভারত বড় অর্থনীতি দেশ, আমি আপনাকে আগেও বলেছি 2050 সালে ভারত অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে পৃথিবীর সেকেন্ড অর্থনীতি হবে। এটা আমার কথা না, এটা হচ্ছে আপনার প্রাইস কুপার হাউসের একটা সার্ভে। ফলে এত বড় একটা দেশ, এই দেশকে আমরা অস্বীকার করতে পারবো না, যেহেতু তাদের উন্নয়ন থেকে আমরা আমাদের উন্নয়ন প্রক্রিয়াকে আগেই নিয়ে যেতে চাই। আমরা তো পদ্মা সেতু দিয়ে প্রমাণ করেছি যে আমরা করতে পারি। এরকম আরো হাজার হাজার প্রজেক্ট আসবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ফলে আমরা ভারত চাই যে ভারত আমাদের সমমর্যাদার দৃষ্টিতে দেখে আমাদের উন্নয়ন প্রোগ্রামের আমাদের একজন সাথী, আমাদের কমরেড, আমাদের একজন বন্ধু হোক। ফলে এই ক্ষেত্রে যদি ভারত আমাদের কিছু চাপিয়ে দিতে চায় জোর করে, এটা হবে অনাকাঙ্ক্ষিত। আমরা চাই, স্পষ্ট করেই চাই, রাজুল ভাই বলছেন যে আমাদের ল্যান্ড বাউন্ডারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটা একটা সিম্বল যে এত বছর জিনিসটা আটকে ছিল, এটা করেছেন, এটা একটা আমাদের বড় পাওয়া। আমরা আশা করি যে এই তিস্তার ব্যাপারটাও সলভ হবে, পানি ব্যবস্থাটা সলভ হবে, আমাদের উন্নয়নে ভারত এগিয়ে আসবে, কিন্তু আমাদেরকে সমমর্যাদার দৃষ্টিতে দেখি। আমরা একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানে যদি শেষ 1 মিনিটে আপনি একটুখানি বলেন বা 1-2 মিনিটে বলেন যে আমাদের প্রত্যাশার জায়গাটা কি, আমরা ভারতের প্রত্যাশার জায়গা তো অনেকগুলো আছে। আমি তো বললাম যে তিস্তা চুক্তির ব্যাপার আছে, আমাদের সাপটা নিয়ে আলোচনা হতে পারতো, আর সাপটাতে আমাদের যে এখন সাপটা নিয়ে ঝুঁকির মধ্যে আমরা আছি, সেটা আমরা ভারতে আমাদের যে পণ্যের যে সুবিধা সেটা আমাদের প্রাপ্য আমরা চাই, আমাদের পণ্যর আরো সম্প্রসারিত হোক ভারতে, সেটা আমাদের কাম্য। আমরা চাই যে ভিসা নিয়ে আলোচনা করেছি সেটা উন্মুক্ত হোক, আমাদের টেলিভিশন ভারতে যাক, এটা আমরা চাই। মোট কথা হচ্ছে যে আমরা আরেকটা
আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, গঙ্গাবাড়ির চুক্তির কথা আমরা বলেছিলাম, আরেকটা এটা জিনিস আমার কাছে মনে হয় একটু ইম্পর্টেন্ট, আমরা কিন্তু অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু ভারত থেকে কিন্তু আমরা আমদানি করি, আমরা যেরকম আমাদের পণ্য সেই পর্যন্ত যাচ্ছে সেই না। পর্যন্ত যাচ্ছে না, বা এখানে শুল্কেরও একটি কিন্তু রয়েছে যে সেই জায়গাটি ওই যে টেরিফ এবং প্যারাটেরিফের কারণে এটা জটিলতা তৈরি হয়েছে, যেটা এখনো আমরা তুলতে পারিনি। নেগেটিভ লিস্টের একটা ব্যাপার আছে, সেটা এখন পর্যন্ত ওভারকাম করতে পারিনি আমরা। ফলে এখানে কিছু কিছু জটিলতা আছে ট্রেড ইমব্যালেন্সের ক্ষেত্রে। তাজুল ইসলাম। জি না, ওই একই বিষয় আসলে, এটা অত্যন্ত চমৎকার বিষয় আলোচনা হলো যে টেরিফ এবং নন টেরিফ আমাদের ব্যারিয়ার আছে। এখন এই ব্যারিয়ারগুলো, এই জায়গাগুলোকে আপনি যদি টুইনিং করতে হয়, এটার জন্য একটু আপনাদের উভয় পক্ষের একটা বিশ্বাসযোগ্য অবস্থায় এসে দাঁড়াইতে হবে। এখন আমি মনে করি যে বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে এটা বুঝাইতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ ভারতের শত্রু নয়, হ্যাঁ, এবং বাংলাদেশ তার আত্মমর্যাদা রক্ষা করে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়। আরেকটা বিষয় আমি এখানে যোগ করব, আমার মনে হয় দীর্ঘ ব্যবধানে ভারত এটা বুঝতে পেরেছে যে আসলে এখানে তার সত্যিকার অর্থে বাংলাদেশের কোন সরকার এবং কোন দলটি নিরাপদ ভারতের জন্য, এবং ভারত সহ এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সকল দেশের মধ্যে একটা কনজিউনাল রিলেশনটা রাখার জন্য কোন দলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মনে করি অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখেন, আপনার অ্যাসোসিয়েশন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যারাই ক্ষমতায় এসেছেন তারাই কিন্তু ভারতের সাথে আমরা দেখেছি অনেক আনইভেন বেনিফিট ভারতকে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আবার দেখা গেছে যে ভারত শেষ পর্যন্ত রিয়েলাইজ করেছে, যেমন আমি এখানে একটা যোগ করে যদি না বলি তাহলে অসম্পূর্ণ হবে, যে 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গ্যাস বিক্রি করবে, কিনবে কে? ভারত। এখন যেহেতু ভারত গ্যাস পাবে, ভারত আপনার খুব বেশি আপনার এরকম একটা প্রস্তাবে খুব বেশি তাদের পক্ষে অবস্থান নিলেন। আচ্ছা, তারপরে দিয়া দেখা গেল যে আমাদের দেশের তৎকালীন আমাদের দেশে বিএনপি, আজকের যে বিএনপি সেদিন বললেন, কি বললেন, যে পরিষ্কার করে বললেন আওয়ামী লীগ যদি গ্যাস দিতে চায় এদেশের মানুষ মানবে না, আর বিএনপি যদি দেয় এদেশের মানুষ কিছু বলবে না। এটা ছিল যে ডায়ালগ। আর এখানে আমার পরিষ্কার মনে আছে জিম্মি কাটার সাহেবরা সহ অনেকে এসেছেন এখানে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করার জন্য যে ভারতের গ্যাস দেওয়ার জন্য। আর মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমাদের 50 বছরের রিজার্ভের নিশ্চয়তা পাওয়ার পরে আমরা গ্যাস রপ্তানি করতে রাজি হব। কিন্তু দেখা গেল যে তখনই আবার একটা বিষয় আমাদের সবাই মনে থাকা উচিত, দেখা গেছে আমাদের কিছু পত্রপত্রিকা এমনভাবে কিছু নিউজ প্লট করা আরম্ভ করলেন যে বাংলাদেশ গ্যাসের উপর বাঁচতেছে, অর্থাৎ ভারতকে আরো লোভনীয় করলেন। এবং এরই একটা আমি মনে করি এরই একটা যোগসূত্রের ফলাফলটা হলো আমরা 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলো না, না আসার পরে বিএনপি ক্ষমতা আসলো। যখন দেখা গেল যে গ্যাস দিতে পারছে না, গ্যাস রপ্তানি করাটা পাইপ লাইন করে এটা খুব ফিজিবল হবেন না, তখন আপনাদের মনে আছে কিনা মতিউর রহমান নিজামী সাহেব শিল্পমন্ত্রী, তখন উনি ভারতে গেলেন, টাটার সাথে মিটিং করলেন, ওনাদেরকে ইনভাইট করে বাংলাদেশে নিয়ে আসতেন এখানে স্টিল ইন্ডাস্ট্রি করার জন্য। $6 বিলিয়ন ওনারা ইনভেস্ট করবেন, এটাকে আবার খুব বড় করে প্রচারও করা হলো বাংলাদেশের পক্ষ থেকে। সত্যিকার অর্থে তখন বলা হলো আমাদের কাছে এত গ্যাস নাই, সব গ্যাস যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে প্রসপেক্ট সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু শেষ পর্যন্ত টাটাও দেখলো যে এখানে না, আসলে ইট ইজ নট ফিজিবল টু সেট আপ সাচ কাইন্ডস অফ এ ইন্ডাস্ট্রি বেসিস অফ দ্য গ্যাস, কিন্তু এটা হলো না। তো এই সমস্ত কিন্তু পরবর্তীতে দেখা গেল কি এখানে ভারত দেখলো যে এখানে 10 ট্রাক অস্ত্র ধরা পড়লো, আরো বহু ট্রাক তাদের ভিতরে ঢুকলো, এবং এরকম একটা পরিস্থিতিতে ভারত শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে আসলে নিরাপদ প্রতিবেশীর খুব প্রয়োজন, এবং নিরাপদ যদি না হয় তাহলে তারা যত বড়ই হোক না কেন তাদের অশান্তি মাত্রা দিনকে দিন বাড়বে। সে সমস্ত কারণে আর আওয়ামী লীগ অথবা বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, উনি খুব ভালো করে বুঝেন, সি যে ফরসাইটেড লেডি, খুব ভিশনারি লেডি, তো উনি ভালো করেই বুঝেন যে আসলে নীতি নৈতিকতার বাহিরে গিয়ে কোনো অর্জন করা চিন্তা করলে সে অর্জন স্থায়ী হবে না, সে অর্জন মানুষের কাজে লাগবে না। আমার দেশ আমার শেষ ঠিকানা, এই দেশটাকে যদি আমি একটা ভালো জায়গায় নিতে হয় তাহলে আমাকে একটা নীতি নৈতিকতা আদর্শের কথাটা চিন্তা করতে হবে, বিশ্বস্ততার সহিত আমাকে কথা বলতে হবে, এবং বিশ্বস্ততার সহিত লালন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এবং ভারতের সাথে আমাদের রিলেশনটা সেটার ভিত্তিতে, যেমন আমি বার্মার কথা আপনাকে একটু বলেছিলাম, যত কিছু হোক না কেন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন ভার্মাকে উনি বুঝাইতে সক্ষম হবেন যে বাংলাদেশ
আসলে তার জন্য সত্যিকার যদি বন্ধু হয় তাহলে তোমার জন্য উপকার হবে। তুমি যদি কিছু ক্ষতিও যদি সম্মুখীন হও আমার সাথে বন্ধুত্ব করার কারণে, তাতে করে ফাইনালি কিন্তু ইন এন্ড অফ দ্য ডে তুমি অনেক লাভবান হবে, বাংলাদেশ লাভবান হবে, মানবতা আমি মনে করি সমৃদ্ধ হবে। এই কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করে বুঝেন। আপনি আমি একদম শেষ 30 সেকেন্ডে আবার আমরা একদম অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে যে মানে সার্বিক মূল্যায়নে আপনি এবার ভারতের প্রত্যাশা কি, মানে ভারতের কাছে প্রত্যাশা কি? একদম আমি মনে করি ভারতের সাথে আমাদের প্রত্যাশা যে কথাগুলো আলোচনা, যে গঙ্গা ব্রিজ নিয়ে আমাদের আলোচনা হইতে পারে, রিজিওনাল ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হবে, এবং আমরা যে আপনার ভারত, ইন্ডিয়া, ভুটান, নেপাল এই সমস্ত সাব রিজিওনাল যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমাদের আলোচনা হতে পারে, এবং আমরা আমাদের এই কানেক্টিভিটি নিয়ে আমাদের আলোচনাটা হতে পারে, যেটা নিয়ে হয়তো আমরা আলোচনা আরো বেশি করতে পারতাম, সময় নাই বলে হয়তো হবে না, তবে কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম আমার প্রারম্ভিক বক্তব্যে যে আসলে প্রমাণিত যে কানেক্টিভিটি ইজ ওয়ান অফ দ্য very very potential tools for the going ahead to reach your goal. আপনাকে ধন্যবাদ। আমি তারেক শামসুর রহমান একদম 20 সেকেন্ডে যদি আপনি একদম খালি চোখে না কিছু এটা শুধু রিপিট করা হবে তাজুল ভাইয়ের কথার সাথে, মূল বিষয়টা একটাই, আমরা আমাদের সমমর্যাদার দৃষ্টিতে ভারত আমাদেরকে দেখবে, আমরা এই যে বিষয়গুলো আলোচনা করলো তাজুল ভাই, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের প্রত্যাশা করি। আমরা আপনাদের দুইজনকে ধন্যবাদ। দর্শক, আমরাও চাই যে এই প্রত্যাশা পূরণের জায়গাটি হোক, কারণ আমরা ভারত আমাদের একটি মিত্র দেশ, স্বাধীনতা, মহান স্বাধীনতার যুদ্ধ, এটি স্বাধীনতার মাস, মহান স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের সাথে পাশে এসে দাঁড়িয়েছিল, এবং ভারত পাশে দাঁড়িয়েছিল বলে কিন্তু আমরা দীর্ঘ 9 মাসের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিলাম। দর্শক, কাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। শুভরাত্রি।